রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কোনো মামলা কিংবা যে কোনো মামলার ক্ষেত্রে আগাম জামিন পাওয়ার জন্য কি করবেন, কোথায় যাবেন? আগাম জামিন চাইতে গেলে কিছু দিক নির্দেশনা আছে। আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গত কয়েক বছরে বেশ অনেকগুলি রায় দিয়েছেন আগাম জামিন কখন চাইতে পারবে এবং আগাম জামিন চাওয়ার ক্ষেত্রে হাইকোর্ট ডিভিশন কতটুকু কনসিডার করতে পারবে, এই বিষয়গুলির দিক নির্দেশনা দেওয়া আছে 72 ডিএলআর 73 ডিএলএর প্রায় 8-10টা জাজমেন্টে এগুলি বলে দেওয়া আছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে হাইকোর্ট ডিভিশন বলে নট টু হ্যারাস, নট টু অ্যারেস্ট, এই অর্ডারগুলোকে অ্যাপিলেট ডিভিশন ডিসকারেজ করেছে মানে সিরিয়াসলি। এবং আরেকটা জিনিস সেখানে উল্লেখ্য যে অভিযোগপত্র দাখিল হওয়ার পরে আগাম জামিন চাওয়ার কোনো এখতিয়ার নাই, আগাম জামিন মানে চাওয়ার কোনো এখতিয়ার নাই। যদি আগাম জামিন কেউ দিয়েও থাকে সেটা আইনের দৃষ্টিতে অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্টের আলোকে এটাকে যতক্ষণ পর্যন্ত অ্যাপিলেট ডিভিশন ওভাররুল না করবে ততক্ষণ পর্যন্ত আবার এটা বহাল থেকে যায়। তো কাজে আর সম্প্রতি আপনারা জানেন বেসিক ব্যাংকের 20টা মামলায় চার্জশিট দাখিল হওয়ার পরে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন আগাম জামিন দিয়েছিলেন। সে আগাম জামিন না, এটা ডাইরেকশন দিয়েছিলেন। যেহেতু চার্জশিট হয়ে গেছে আমরা বলেছিলাম আগাম জামিন দেওয়ার সুযোগ নেই, সেখানে হাইকোর্ট ডিভিশন ডাইরেকশন দিয়েছিলেন। সেটাকে আমরা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই অর্ডারটাকে বাতিল করে দিয়েছেন, কারণ সুপ্রিম কোর্টের কথা একটাই, যেখানে আমরা গাইডলাইন দিয়েছি সেই গাইডলাইনের বাইরে যাওয়া যাবে না। এক নাম্বার 2 হলো অভিযোগপত্র যদি দাখিল হয়ে যায় তাহলে আগাম জামিন মানে চাওয়ার কোনো এখতিয়ার নেই এবং হাইকোর্ট ডিভিশনকে একদম আপনার কি বলে যে বারণ করে দিয়েছে যে অভিযোগপত্র দাখিলের পর আগাম জামিন চাওয়ার বা আগাম জামিন দেওয়ার কোনো এখতিয়ার নেই। কাজেই আগে একটা আমাদের দেশে স্বতঃসিদ্ধ প্রিন্সিপাল ছিল আগাম জামিনের ক্ষেত্রে 51 ডিএলআর অ্যাপিলেট ডিভিশন স্টেট ভার্সেস আব্দুল ওয়াহাব শাহ কেসের, এটাকে আরও ডেভেলপ করেছে 72 ডিএলআর 73 ডিএলআর 71 ডিএলআর। সেখানে আগাম জামিনকে আরও বিশদভাবে ব্যাখ্যা করেছেন পূর্বের আলোচনাগুলোর সূত্র ধরে, যে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট, পাকিস্তান সুপ্রিম কোর্ট, ইস্ট পাকিস্তান হাইকোর্টের অনেকগুলো জাজমেন্ট ওনারা ব্যাখ্যা দিয়ে আগাম জামিনের যে নির্দেশনাগুলি দিয়েছে সেই নির্দেশনার আওতার মধ্যে যদি আপনি পড়তে পারেন তাহলে অবশ্যই আগাম জামিন পাওয়ার হকদার। এখন কথা হলো একজন লিটিগেন্ট, একজন আসামি যিনি হয়তো জানে না তার নাম এফআইআরে আছে বা তার নাম এফআইআরে নাই, বা যিনি আগাম জামিন চাইতে আসছে উনি তো আর দিক নির্দেশনা বোঝার কথা না। সেই ক্ষেত্রে আমার বিনীত নিবেদন হবে যিনি বিচার প্রার্থী উনি যদি বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেন এবং বিজ্ঞ আইনজীবী যদি সুপ্রিম কোর্টের রায়ের আলোকে পরামর্শ দেন তাহলে ওনার বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। কাজে এই ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। যখন আগাম জামিন আমি চাইব তখন আমাকে কি ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টগুলো মেনটেন করতে হবে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই ব্যাপারে বিশদ ব্যাখ্যা দিয়ে রাজনৈতিক মামলা বলে তো কোনো মামলা নাই, মামলাই। একটা মামলাতে হয়তো কোনো কারণে যদি একটা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট বা একজন রাজনৈতিক নেতা বা একজন রাজনৈতিক কর্মী হয় আমরা এটাকে রাজনৈতিক মামলা বলি। আসলে রাজনৈতিক মামলা বলে কোনো কিছু আইনের বিধানে নেই। এখন দেখতে হবে যার বিরুদ্ধে মামলা হয়েছে ওনার বিরুদ্ধে কী আছে, সাবস্ট্যান্সটা কী। সেই সাবস্ট্যান্স যদি থাকে তাহলে এক ধরনের অবস্থা হবে, আর যদি কোনো সাবস্ট্যান্স না থাকে তাহলে সেটা অন্য ধরনের হবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, আগাম জামিন দেওয়া হাইকোর্টের পুরোপুরি ডিসক্রিশনের ব্যাপার, মানে হাইকোর্টের বিবেচনামূলক একটা ক্ষমতা। তবে এই ডিসক্রিশনটা হাইকোর্ট ডিভিশনকে ফলো করতে হবে সুপ্রিম কোর্টের গাইডলাইনগুলি মেনে নিয়ে। আগাম জামিন থাকা সত্ত্বেও যদি পুলিশ আপনাকে গ্রেফতার করে সেক্ষেত্রে আপনি কি করবেন? যদি এই ধরনের 2-1টা ক্ষেত্রে হয়েও থাকে আমরাও শুনেছি, কিন্তু এটা তো পুলিশ করতেই পারবে না। তখন সঙ্গে সঙ্গে হয় কি আপিল বিভাগ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে যিনি আগাম জামিন করিয়ে দিয়েছেন বিজ্ঞ আইনজীবী ওনার একটা মানে সনদ দিতে হয়। ওই সনদ পাওয়ার পরে পুলিশ তাকে নর্মালি অ্যারেস্ট করবে না, করার কথা না। এরপরেও যদি পুলিশ অনেক ক্ষেত্রে বাড়াবাড়ি করে তখন সেই পুলিশের উচিত হবে হাইকোর্ট ডিভিশনের বিজ্ঞ রেজিস্ট্রার মহোদয়ের সঙ্গে আলোচনা করা যে এই ধরনের এন্ট্রি নাম্বারে আমি একটা আদেশ পেয়েছি, আদেশটা কতটুকু সত্য আমাদেরকে জানান। বিজ্ঞ রেজিস্ট্রার মহোদয়ের কাছে যদি পুলিশ বিভাগ, প্রশাসন বিভাগ বা ল এনফোর্সিং এজেন্সি জানতে চান এবং তাইলে সে নিশ্চিত হতে পারবে আগাম জামিন হয়েছে কিনা। তবে যতক্ষণ পর্যন্ত উনি নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত বিজ্ঞ আইনজীবীর যে সনদপত্র তাকে এটা অনার করতে হবে, সম্মান করতে হবে এবং তাকে বুঝতে হবে এটা সঠিক। দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদকের করা মামলায় আগাম জামিন নেওয়ার ক্ষেত্রে আলাদা কোনো বিধান আছে? আগাম জামিনের ব্যাখ্যা সব ক্ষেত্রে একই। দুর্নীতি দমন কমিশনের জন্য এক ধরনের, সাধারণ মামলার জন্য এক ধরনের, এই ধরনের কোনো ব্যাখ্যা নেই। সব মামলার ক্ষেত্রেই একই। এই যে সম্প্রতি আমরা যে বেসিক ব্যাংকের 4 জন অফিসার 20টা মামলায় হাইকোর্ট ডিভিশনের ডাইরেকশনটা সুপ্রিম কোর্ট বাতিল করে দিল, সেখানেও কিন্তু বলে দিয়েছিল চার্জশিট, এটা
চার্জশিট হলে আগাম জামিন হবে না। সেই ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম মাননীয় চেম্বার বিচারপতি এবং পূর্ণাঙ্গ বেঞ্চে যে চার্জশিট হয়ে গেছে, এবং সেই ক্ষেত্রে আরও কয়েকজন আসামি আগাম জামিন হাইকোর্টে দাখিল করার জন্য অ্যাফিডেভিট করছিল, পরবর্তী তারা সেটা আর মুভ করে নাই। এটা দুর্নীতির মামলা হোক, আপনার আর্মস অ্যাক্টের মামলা হোক, এক্সপ্লোসিভ মামলা হোক, মামলাই। কাজে কোনো মামলার ক্ষেত্রে আলাদা কোনো ব্যাখ্যা নেই, ব্যাখ্যা একটাই, আগাম জামিনের ক্ষেত্রে দিক নির্দেশনা। সেটা যেই মামলাই হোক আপনাকে সেটা হাইকোর্টকে মেনে চলতে হবে।